প্রিয় দর্শক, সংখ্যার হিসাবে আর মাত্র ১৩ দিন, এরপরেই আমাদের সেই কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি, কিন্তু আজকের পত্রপত্রিকার শিরোনাম কি বলে নিশ্চয়ই একটু আশঙ্কা জাগায়। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। কেমন আছেন? ভালো আছি। শুরুতেই বলছিলাম যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলছেন স্মরণকালের সুন্দর একটি নির্বাচন তিনি উপহার দেবেন, এবং গতকাল তিনি একটি অনুষ্ঠানে কিছু বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য নিয়েও আমরা আলাপ করব। তার আগে পত্রপত্রিকার শিরোনাম পড়ে শোনাই আপনাকে। দৈনিক প্রথম আলো: সিলেট সুনামগঞ্জের ভোটের মাঠে সরব প্রবাসীরা, বিএনপি জামায়াত সংঘর্ষ, জামায়াতের নেতা নিহত। কালের কণ্ঠের শিরোনাম: অর্থনীতি এখনও মুমূর্ষ, 3 প্রজন্মের ভাবনার সমন্বয়ে দেশ গড়ার পরিকল্পনা বিএনপির। ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা, শোক প্রস্তাব। দৈনিক যুগান্তর: প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্যে উত্তাপ, বেকার হওয়ার আতঙ্কে 10 লাখ শ্রমিক কর্মচারী, সংবাদ সম্মেলনে সরকারের দৃষ্টি আকর্ষণ। দৈনিক সমকাল: প্রশাসনের অনুষ্ঠানে সংঘর্ষে জামায়াত নেতা নিহত, ঋণখেলাপির নাম ছবি প্রকাশ করতে চায় ব্যাংকগুলো। ৭৮ আসনে বিএনপির বিদ্রোহী নড়ে চড়ে বসছে জামায়াত, নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র। দৈনিক ইত্তেফাক: এনজিওতে নাকি রাজনৈতিক সরকারে আছি বুঝতে পারছি না, পরিকল্পনা উপদেষ্টা। বাংলাদেশ জালিয়াতিতে বিশ্বে চ্যাম্পিয়ন, প্রধান উপদেষ্টা বলেছেন। বাংলাদেশ প্রতিদিন: সংঘাতে উত্তপ্ত ভোটের মাঠ, বড় ফ্যাক্টর প্রথম ভোটার, রাজনীতির বাইরে থাকুক জাতীয় স্বার্থ, ডিজিটালাইজেশন নিয়ে হতাশ প্রধান উপদেষ্টা। মানবজমিনের শিরোনাম: তরুণরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবে না, এক ডানপিটে ছেলের রাজসিক প্রত্যাবর্তন। খবরের কাগজ: গভর্নর মনসুরের কঠোর সমালোচনায় পরিকল্পনা উপদেষ্টা। লুণ্ঠিত অস্ত্র গেল কোথায়, শেরপুরে জামায়াত নেতা নিহত। আমার দেশ: ট্রাম্পের শক্তিমত্তা প্রদর্শনে বিশ্বজুড়ে অস্থিরতা। 5 বছরের বেশি সরকারি চাকরি করা উচিত নয়, ইউনূস বলেছেন। আমাদের সময়: বাকযুদ্ধ রূপ নিচ্ছে পেশি শক্তিতে, কূটনৈতিক পাসপোর্ট জমা দিলেন 3 উপদেষ্টা। আজকের পত্রিকা: প্রযুক্তিগত অগ্রগতি বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে বিশেষ নজরদারি। কালবেলার শিরোনাম: সাবেক 30 এমপির গাড়ি নিয়ে বিপাকে এনবিআর। রূপালী বাংলাদেশ: উৎসবের ভোট সংখ্যার চাদরে, 5 কোটিতে পদ দখল। বাংলাদেশ জালিয়াতির কারখানা হবে না বললেন প্রধান উপদেষ্টা। আপনি শিরোনাম শুনলেন। আমরা যে আশঙ্কাটা করছিলাম যে ভোটের মাঠে সহিংসতা কতটুকু দাঁড়াবে, কি হবে, এবং ধরেন সংঘাত উত্তপ্ত ভোটের মাঠ একটি পত্রিকার শিরোনাম, আরেকটি পত্রিকার শিরোনাম বিএনপি জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত, তাও আবার ইসির অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। প্রথমত শুরুটা করি, আমাদের যে লুণ্ঠিত ভোট ব্যবস্থাটা সেটা ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তাইলে এত প্রত্যাশা? আমরা যে অবস্থাটা ছিল, ঘুমিয়ে থাকতাম, সকালবেলায় ভোট দেওয়া হতো, মৃত মানুষের ভোট দেওয়া হতো, আমাদের কেন্দ্রে না গেলেও চলতো। সেই ব্যবস্থার পরিবর্তনের জন্য মানুষ আত্মদান করেছে। একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে এখানে একটা নির্বাচন হবে। কিন্তু দিন যতই যাচ্ছে, একদিকে সরকারের বাগাড়ম্বর, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর সেই আগের সংস্কৃতিকে অনুসরণ করে সংঘাত সহিংসতায় জড়িয়ে পড়া মানুষের মনের মধ্যে সংশয় তৈরি করছে। প্রথমত, গতকালকে শেরপুরের ঘটনাটা আপনি নিশ্চয়ই দেখেছেন এবং সেটি মিন করেছেন। এটি নিয়ে কোনো বিতর্ক করার আগে প্রথম কথাই শেষ করা যায় যে মানুষটা মারা গেছেন, তিনি আর ফিরে আসবেন না। ভোট আসবেন, মানুষ ভোট দিবে, কিন্তু তাকে তার পরিবার আর কখনো ফিরে পাবে না। আমাদের এখানে যে কোনো হত্যাকাণ্ডের পর সেটি নিয়ে অনেকেই অনেক কথা বলে, নড়ে চড়ে বসে, কিন্তু দিন শেষে এর দায়টা,
এর শূন্যতা পরিবারকে বহন করতে হয়, যেটা আমরা ওসমান হাদির মানে ওই কাছ যে বলে থেকেই না, দেখতে যার পাচ্ছি। যায় সেই বোঝে। সেই বোঝে, যেটা আমরা ওসমান হাদির ঘটনায় দেখতে পাচ্ছি। আমি এই হত্যাকাণ্ডের সাথে যারাই যুক্ত, তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, জি। তার বিচার দাবি করি। সেকেন্ড হলো জি। যে এখানে কিন্তু হামলার ঘটনা ঘটেনি, এখানে সংঘর্ষে একজন মারা গেছে। তার মানে হলো দুটো পক্ষ এখানে আছে, দুটো পক্ষের মধ্যে সংঘর্ষে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি তার মধ্যে পড়েছেন এবং তার মৃত্যুবরণ করেছেন তিনি। পুরো ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার এবং এই ঘটনার সাথে যারাই যুক্ত, পুলিশ প্রশাসন তার দায়িত্বটা কী ছিল, নির্বাচন লোকাল ইলেকশন কমিশন তারা এই ধরনের একটা দায়িত্বহীন কাজ কেন করলেন। যদিও আমাদের ঢাকায় থাকা সিভিল সোসাইটির একটি অংশ বিভিন্ন সময় একটা কথা বলে যে আমাদের এখানে নির্বাচনের আচরণবিধিতে পরিবর্তন করতে হবে, সমস্ত বিবাদমান বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে এক মঞ্চে এনে আমরা প্রচার কাজ করব, বিদেশে যেভাবে হয় আমাদেরও সেখানে। কিন্তু তা বিদেশে যেভাবে হয় সেই মানসিকতাকে আমরা তৈরি করতে হবে। আমাদের শূন্যতাটা নিশ্চয়ই এবার বুঝতে পারলাম যে এর ভেতর থেকে আসলে আচ্ছা কি ধরনের। শরীফ, আমি একটা জিনিস আপনাকে প্রশ্ন করতে চাই। এই যে সংঘর্ষের ঘটনা ঘটলো, একজন নিহত হলো, পত্রিকাগুলো প্রশ্ন করেছে, একটি পত্রিকার প্রশ্ন করেছে লুণ্ঠিত অস্ত্রগুলো গেল কোথায়, খবরের কাগজ। তারপর ধরেন এই যে প্রতিশ্রুতির প্রতিযোগিতা বক্তব্যে উত্তাপ, যুগান্তর প্রশ্ন করেছে। তাহলে যে বক্তব্যে উত্তাপ, আয় দেখি আয় না, এই করতে 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 তো এসে যায়। আমি ওই জায়গাটায় আসছি। আচ্ছা আচ্ছা। তো একটা ঘটনা এটি ঘটেছে, এই ঘটনা পুনরাবৃত্তি হবে কিনা আমার সংশয় আছে, পুনরাবৃত্তি হবে। তাই এই কারণে হবে যে আপনি একটা রোগীর পেটের মধ্যে যদি ছুরি কাঁচি রেখে দিয়ে সেলাই করে দেন, ওই রোগীকে আপনি ব্যথায় যত ভালো কাতরাবে। ডাক্তারই হন না কেন, ব্যথায় কাতরাবে। আপনাকে ওই রোগীকে আপনি সুস্থ করতে পারবেন না। আমাদের এখানে প্রায় ১,৫০০ খুব ভারী এবং মধ্যমানের একেবারে ঝকঝকে তকতকে অস্ত্র এটি লুট হয়ে গেছে আজ থেকে ১ বছর আগে। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা শুনেছি এর আগে উনি যেটা আশ্বস্ত করেছেন, ওরা এটা ব্যবহার এটি করবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। ওটা ব্যবহার তার করবে না। অর্থ হচ্ছে এই অস্ত্রগুলো কোথায় আছে সরকার জানে, সরকারের পুরো টিম না জানলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানে আচ্ছা। কাদের কাছে আছে। কিন্তু প্রশ্ন হলো জানার পরে তিনি উদ্ধার করার জন্য উদ্যোগ নিচ্ছেন না কেন। দুটো কারণ হতে পারে, একটা হতে পারে যে তিনি তাদের কাছে অসহায়, দ্বিতীয় হতে পারে যে তাকে যে আশ্বস্ত করা হয়েছে যে ভোটে ব্যবহৃত হবে না, তাহলে এটি কখন ব্যবহৃত হবে। বাংলাদেশের ভবিষ্যতে কোনো রাজনৈতিক ঘটনায় এগুলো ব্যবহৃত হবে কি না আমরা জানি না। তবে সরকার যে একেবারে বিরাট একটা ভুল করে রেখে যাচ্ছে এবং আমাদের কাঁধের উপরে একটা মৃত্যু পরোয়ানা রেখে যাচ্ছে, এটি অস্বীকার করা যাবে না। ১,৫০০ অস্ত্র সরকার জানার পরে সেটি উদ্ধার করলো না এবং এটি নিয়ে নাটক করলো। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যেদিন স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বললেন তার দুদিন পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে আমরা প্রতিটি অস্ত্র উদ্ধার করব, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি। এখানে আপনি দেখবেন কোনো একটা ডিজাস্টার যদি ঘটায় সরকারের কেউ, সঙ্গে সঙ্গে প্রেস উইং এসে পাশে দাঁড়ায় এবং তারা এক ধরনের আশ্বাস দেয়। সেটি নূরের উপরে হামলা বলেন, সেটি ওই যে ডিসি নিয়োগে অনিয়ম বলেন, প্রত্যেকটি ঘটনায় তারা হাদির হত্যাকাণ্ড বলেন, তারা এসে পাশে দাঁড়ায়। সেকেন্ড জায়গাটা হলো যে সরকার একটা উস্কানি দিয়েছে, সরকার ঘোষণা দিয়েছে নির্বাচন নিয়ে যে কোনো ধরনের সহিংসতা যদি ঘটে তার দায় আওয়ামী লীগকে বহন করতে হবে। তাহলে বাহ। শেরপুরের যে ঘটনাটা, এটা কি নিশ্চয়ই এই দায়? দায়টা আওয়ামী লীগকে আমরা দিতে পারি। আমি জানি না তাদের আওয়ামী লীগের বিরুদ্ধে এর জন্য মামলা হবে কিনা, তবে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য, এই ধরনের দায়িত্বহীন বক্তব্য, এটি সহিংসতাকে উস্কে দিচ্ছে। সরকার পারছে না। মজার ব্যাপার হলো ওই যে ঝড় যখন শুরু হয়, ঝড়ের দেশে দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, অনেকগুলো জায়গায় একটা তথ্য আসছে না। গতকালকে সরকারের 4টি মন্ত্রণালয়ে নির্বাচনকালীন, এই যে আপনি বললেন যে 15 দিন বাকি আছে, 13 দিন 13 দিন বাকি আছে, 13 দিনে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য 150 কোটি টাকা সরকারের কাছে চেয়েছে। মানুষ সন্দেহ করছে যে শেষ সময়ে লুটপাটটা যত
দ্রুত করা যায়, তা না হলে মাত্র 2 সপ্তাহে আপনি 150 কোটি টাকা খরচ করবেন। আপনার মানে এই যে অদম্য স্পৃহাটা আপনি এতদিন করলেন না, এখন এসে আবার আপনাকে 150 কোটি টাকা দিতে হবে। এবং ধরে নিচ্ছি সরকার যদি এই কাজটি করে, এই জন্য পত্রিকা এই টাকাটা লুটের দিকে চলে যাবে। শেষ করবো এই জায়গাটায়, ইলেকশন ধরে আচরণবিধির লঙ্ঘন হচ্ছে। গতকালকে পত্রিকা এসেছে আমাদের সাবেক যুব ক্রীড়া উপদেষ্টা সজীব ভুঁইয়া, তিনি এখনো সরকারি বাসভবনে আছেন। দুজনই আছেন। আরো একজন সজীব ভুঁইয়া কিন্তু নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। তিনি একটা রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে নির্বাচনী এবং একটা জোটের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুতরাং আমরা আশা করব যে তিনি এনসিপির নেতা হিসাবে অন্তত নির্বাচন ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখে সরকারি ভাষা ব্যবহার করে আপনি নির্বাচনী প্রচারণা চালাতে পারেন না। অন্তত এই ধরনের একটা সরকার যদি তাদেরকে বাড়তি কোনো সুবিধা দিতে চায়, এই ধরনের যে বিষয়গুলো মানুষের চোখে পড়ে সেখান থেকে বের করে এনে সুবিধা দিতেই পারে। কিন্তু নির্বাচনকে যদি লেভেল প্লেইং ফিল্ড করতে হয়, যেমনিভাবে শেরপুরের খুনের সাথে যারাই যুক্ত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং এই যে আচরণবিধির লঙ্ঘন এগুলোকে বন্ধ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি প্রশাসনের কথা বললেন, রাষ্ট্র জ্বালায় তাদের কথা বললেন। মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল একটি অনুষ্ঠানে বেশ নাটকীয়ভাবে হাজির হলেন এবং বেশ নিজেকে এআই পরিচয়ে একটু রসিকতাও করলেন এবং শেষে তিনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন, যেটা বলেছেন যে বাংলাদেশ জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। শরীফ, আমার একটা বিষয় খুব জানার ইচ্ছে, যেমন ধরেন আপনি বাড়ির অভিভাবক, আপনি যে কথাটা বলবেন সেটা তো চূড়ান্ত কথা। অতএব এই যে বাংলাদেশ জালিয়াতিতে চ্যাম্পিয়ন হলো, আপনি কাকে বলে যাচ্ছেন? আপনার কতটুকু দায়িত্ব ছিল? এবং একই সাথে আপনি একথাও আবার বলেছেন যে সরকারি চাকরি যারা করে তাদের 5 বছরের বেশি সরকারি চাকরিতে থাকা উচিত না। তাহলে কি এই প্রশ্নগুলো দাঁড়ায় না, তারা কি করবে? উনি অবশ্য আবার বলেছেন আপনারা উদ্যোক্তা হন, এই সরকারি চাকরির পিছনে ঘোটা আমি অযৌক্তিক মনে করি। ধন্যবাদ। আমি গতকালকে বিশেষ করে জালিয়াতির বিষয়টা শোনার পরে আমি এক ধরনের হয়ে গেছি। তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত নন, তিনি বাংলাদেশের সরকারের প্রধান যখন একটা আনুষ্ঠানিক বক্তব্য দেন, নিশ্চয়ই তার এই বক্তব্য সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। অভিভাবক হিসাবে কতগুলো বাস্তবতাও তার পরিবারের স্বার্থে আমাদের অভিভাবকরা সেগুলোকে চেপে রাখেন। তিনি যে বিষয়টাকে মিন করেছেন এটি অস্বীকার করব না। আমাদের এখানে একটা নাটকে কিছুদিন আগে যতগুলো কথা বলেছেন সব কথাগুলোই সত্য, রাইট, এবং এটা ঘটছে বাংলাদেশে। সব সত্য। দায়িত্বের জায়গা থেকে এক একজনের এক এক ধরনের রেসপন্সিবিলিটি আছে। আপনি যদি বলেন যে 15 বছরে এই ধরনের একটা সমাজ আমরা নির্মাণ করেছি যেখানে পুরোটাই হচ্ছে এই সমাজ হলো ওই দুর্নীতির হচ্ছে বাই প্রোডাক্ট, আমি স্বীকার করে নিলাম। কিন্তু গত 1.5 বছরে আপনি কতটুকু কাজ এগিয়েছেন? আমরা ছোটবেলায় ঐকিক নিয়ম করতাম, একটা কাজ 10 জন 3 দিনে করতে পারে, সেই কাজটা ভাগ করলে কি হবে। তো তিনি তো এখন দায়িত্ব নিয়েছেন, 15 বছরে যে জঞ্জাল তিনি 1.5 বছরে অন্তত 1%ও তো সরানোর ব্যবস্থা করতেন, কিন্তু তিনি করেছেন? তিনি করেননি। তিনি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে নিজে কতগুলো সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। গত কয়েকদিন আগে দেখলাম যে 26 ধরনের সুবিধা সিডাপের একটা অনুষ্ঠানে। যাই হোক, তিনি এটি নিতে পারেন, হয়তো এটি এক একজনের বোধের ব্যাপার, রুচির ব্যাপার, কিন্তু এই ধরনের প্রকাশ্য অনুষ্ঠানে এবং বাংলাদেশ মানেই হলো ঢাকা শহরে ঢাকা ক্লাবে বসে থাকা কয়েকজন মানুষ না, গুলশান ক্লাবে যারা একসাথে কফি খান তারা না। বাংলাদেশ মানে হলো ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যে ছেলেটা বিদেশে যায় এবং হাড় ভাঙা পরিশ্রম করে দেশে টাকা পাঠায়, তাকে নিয়েও বাংলাদেশ। যে মানুষটা একেবারে প্রখর রোদের মধ্যে ধান খেতে কাজ করে, সেও বাংলাদেশ। আমাদের এই বিল্ডিংয়ের সামনে যে ছেলেটা পানি বিক্রি করছে, একেবারে একটা প্যান্ট পরে 8 বছর 9 বছর বয়স, স্কুলে যাওয়ার কথা, যাওয়ার সুযোগ পায় না, তাকে নিয়েও বাংলাদেশ। কিন্তু সরকার প্রধান পুরো সবার শ্রমকে একটা জায়গায় নিয়ে এসে যে ব্র্যান্ডিংটা করলেন, এটি তার কাছ থেকে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। তবে মজার ব্যাপার যে এখানে একটা বিরাট অংশ চুন দিয়ে পান থেকে চুন খসলে যে ধরনের রিয়্যাক্ট করেন, এই ধরনের একটা
কথা শোনার পরেও আমি তাদের কণ্ঠে কোনো শব্দ শুনলাম না, তারা সবাই চুপ হয়ে গেছেন। এনজিওতে আছি নাকি রাজনৈতিক সরকারে আছি বুঝতে পারছি না, এটা বলেছেন মাননীয় পরিকল্পনা উপদেষ্টা, এবং তিনি গভর্নর মনসুরের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। তিনি যদি সরকারের সদস্যদের পেশাগত দিক বিবেচনা করে বলেন, হ্যাঁ। তাহলে তিনি এনজিওতে আছেন। এনজিওতে কারণ এই সরকারের বেশিরভাগ সদস্যই NGO এনজিও থেকে আসা। এনজিও থেকে আসা আর কি। এবং অনেকে ঠাট্টা করে, এই সরকারের একজন বিশিষ্ট কি বলে ওয়েল উইশার আমাদের পিনাকিদা, তিনি বলেন যে এনজিও গ্রাম সরকার। আচ্ছা, এনজিও গ্রাম, এনজিও গ্রাম সরকার। আচ্ছা। তো গ্রামীণ ব্যাংক আর বাকি এনজিও মিলে তিনি নাম দিয়েছেন এনজিও গ্রাম। জি। আচ্ছা। তো একজন উপদেষ্টা তার ক্ষোভ বিক্ষোভ এভাবে প্রকাশ না করাটা ভালো। সরকারের মধ্যে যে একাধিক সরকার আছে সেটি উনি আবার প্রমাণ করে দিলেন। এই কথাটা আমরা অনেকদিন ধরে মানে বলছি। এর আগে একজন নেতা বলতেন মশারির ভেতরে মশারি। মশারির ভেতরে মশারি। তো এটা সরকারের স্বাভাবিক কাজকর্মকে বাধাগ্রস্ত করে, প্রভাবিত করে। আমরা এই সরকারকে মানুষ যতটুকু সহযোগিতা করেছে, রাজনৈতিক দলগুলো যে ধরনের সহযোগিতা করেছে, এই সরকারের, আমি অন্যদের কথা কোট করছি আজকে বেশি, মাসুদ কামাল ভাইয়ের একটা চমৎকার উক্তি আছে যে এত অযোগ্য লোককে একটা জায়গায় নিয়ে আসা এটাও এক ধরনের যোগ্যতা। তো আমরা সরকার যতদিন সময় আছে, কিন্তু দেখতে পাচ্ছি সরকার এখনো কতগুলো বড় বড় প্রকল্পের গল্প শোনাচ্ছে আমাদের। আচ্ছা, বড় বড় প্রকল্পের সময় আছে মাত্র 12-13 দিন। তারপরে এই গল্পগুলো শুনিয়ে কি হবে? তারপরে এই গল্পগুলো কেন শোনাচ্ছে আমরা জানি না, ভেতরে অন্য কিছু আছে কিনা তাও আমরা জানি না। তবে আমরা চাই সময় মতো নির্বাচনটা হোক এবং জনগণের সরকারের হাতে রাষ্ট্র এবং সরকার ফিরে। ভারতের সংসদে শ্রদ্ধা জানানো হলো খালেদা জিয়াকে। এটা আমার কাছে ভালো লেগেছে এই কারণে যে আপনি স্থান কাল পাত্র বিবেচনায় পৃথিবীর বিভিন্ন জায়গায়, আমাদের ডক্টর ইউনূসও কিন্তু একাধিকবার ভারতের লোকসভায় তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছেন বক্তৃতা করার জন্য। ভারত সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে সম্ভবত বাংলাদেশের সাথে, কিন্তু একই সাথে বাংলাদেশের মানুষ যে সমস্ত কারণে ভারতের কাছ থেকে এক ধরনের অন্যায্য আচরণ পাচ্ছে বলে বিশ্বাস করে, ভারতের উচিত সেই বিষয়গুলোকেও নজর দেওয়া। প্রতিবেশী দেশ হিসাবে খণ্ডিত কতগুলো অ্যাকশানের ভেতর থেকে আন্তঃসম্পর্কটা রিবিল্ড করা সম্ভব নয়। আমাদের অধিকার, মর্যাদা, আত্মমর্যাদার প্রতি সে যদি একদিকে অসম্মান করে, আমাদের পলিটিশিয়ানদেরকে যদি সম্মান করে, তাহলে মানুষের মনের ভেতর যে ক্ষোভ, বঞ্চনা, এগুলো প্রশমিত হবে না। আমরা বন্ধুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ প্রতিবেশীর সাথে। তবে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানোটা এটা আমার কাছে ভালো, অনেক 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 ভালো, এবং এটার প্রশংসা তাকে করতে হয়। তিনি যখন বিরোধী দলের নেত্রী ভারত সফর করেছিলেন, তাকেও কিন্তু একই ধরনের রিসিপশন দিয়েছিল ভারত। অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে আমরা শেষের দিকে ছোট্ট করে জানতে চাই যে কতার বাহাজ হচ্ছে, এটার ভবিষ্যৎ কি? এটা সম্ভবত এখনই যদি নাগাল টেনে না ধরা হয়, এটা শেরপুরের ঘটনা ঘটেছে, অনেক জায়গায় আমরা না চাইলেও ঘটবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। শেষে যে আলোচনাটি করতে চেষ্টা করলাম, কথার বাহাজ, এই কথার বাহাজ দেখি দেখি আয়, এই করতে করতেই তো অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি যেন না হয়। ভালো থাকবেন, খোদা হাফেজ।